শিখছিলাম তো এর গতকালকে যে ক্লাসগুলো তার আগের ক্লাসগুলোতে ছিল তো না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা পিছনের দিকে না যাই। তো কালকে একটা ছবি দেখিয়েছিলাম যে এটা হচ্ছে আইনিক বন্ধন আসলে কিভাবে তৈরি হয় সেটা তার একটা ছবি। ওখানে ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়ন ইলেকট্রন দিয়ে পজিটিভ হয়ে গেছে আর অ্যানায়ন ইলেকট্রন নিয়েছে। এখানে মাইনাস আসছে, দেওয়া হয়নি, কিন্তু ইলেকট্রনটা কিভাবে আসে আসলে সেটি এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে যে অ্যানায়নের অধীনে ইলেকট্রন থাকে, এই জিনিসটা এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। তো অ্যানায়ন অধীনে ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রন মেঘ কি করবে, আবার ক্যাটায়ন আবার কি করবে, আকর্ষণ করবে নিজের দিকে। এই নিজের দিকে আকর্ষণ করার কারণে সেই ইলেকট্রন মেঘটা আস্তে আস্তে আবার ক্যাটায়নের দিকে চলে যাবে। এই জিনিসটা আসলে বোঝানোর চেষ্টা করা হয়েছিল। তো এই 1 নম্বর চিত্র, তারপর এই নিচেরটা হলো 2 নম্বর, যে দেখো আকর্ষণের কারণে ইলেকট্রন বেগ সামান্য একটু ক্যাটায়নের দিকে ঝুঁকে গেছে। আর 3 নম্বর চিত্রে দেখলাম যে আরো একটু বেশি হয়ে গেছে। আরো যদি চিত্রে আঁকতাম তাহলে দেখা যেত যে আরেকটু বেশি হয়ে গেছে, আরেকটু তো বেশি হতে হতে আমরা কিন্তু এটা বলতে পারবো না যে তাহলে কি ইলেকট্রন মেঘটাকে দুইটা আয়নের মাঝখানে চলে আসবে, না, তা কখনই হবে না। এই জন্য এটা আমরা ক্রস চিহ্ন দিয়েছি যে তা কখনই হয় না। তবে ইলেকট্রন মেঘ মানে দুটো আয়নের মাঝখানে মানে অনেকটাই চলে আসে, এরকম আমরা বলতে পারবো। তো সেই আসার পরিমাণ বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হয়, সেই জিনিসটি এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। তো এই যে বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়, যেমন 2 নম্বর চিত্রে সামান্য একটু হয়েছে, 3 নম্বরে আরেকটু বেশি হয়েছে, 4 নম্বর হতে দিলে আরেকটু বেশি হবে, এরকম। ইলেকট্রন মেঘের যে বিকৃতি যে বিভিন্ন রকম হয়, এই চিত্র থেকে বা এই মানে উদাহরণ থেকে এই জিনিসটা বোঝা গেল। তার মানে তোমার আর এই যে বিকৃত হয়ে যে দুইটা আয়নের মাঝখানে চলে আসছে, তারপর আমরা বলতে পারি যে এটা আসলে আয়নিক একটা মানে সমযোজীর একটা মতো একটা অবস্থা হয়ে গেল, সমযোজীর মতো একটা অবস্থা হয়ে গেল। কিন্তু ছিল এটা, কিন্তু এখানে ছিল আমরা দেখেছিলাম যে আয়নিক বন্ধন বা আয়নিক বন্ধনে ইলেকট্রনের ক্যাটায়ন অধীনে থাকে, সেই জিনিসটা তোমার ক্যাটায়ন দ্বারা বিকৃত হয়ে ওই দুইজনের মাঝখানে যে চলে যাওয়ার বিষয়টা বা দুজনের মাঝখানে যে ইলেকট্রন মেঘটা থাকার বিষয়টা এরকম আমাদের মনে হচ্ছে। এই যে মনে হওয়া মানে তার মানে আমরা বলতে পারবো যে আসলে তাহলে এই বন্ধনের মধ্যে, এই আয়নিক বন্ধনের মধ্যে তাহলে আয়নিক সমযোজী বন্ধনের একটা অস্তিত্ব বা বৈশিষ্ট্য, যেটাই বলে তাহলে পাওয়া যাবে। আর সেই পরিমাণটা কখনো কম কখনো বেশি। কেন কখনো কম কখনো বেশি? বিকৃতি যখন কম হয় তখন কম, বিকৃতি যখন বেশি হয় তখন বেশি। এইভাবে আমরা মন্তব্য করতে পারবো যে হ্যাঁ, এই আয়নিক বন্ধনের সমযোজী বৈশিষ্ট্য সামান্য পরিমাণ আছে। কেন সামান্য পরিমাণ? যেখানে আসলে ক্যাটায়ন দ্বারা অ্যানায়ন ইলেকট্রন বেগের বিকৃতি আসলে অনেকটা কম। আবার এই আয়নিক বন্ধনে, এই যৌগের আয়নিক বন্ধনে তোমার সমযোজী বৈশিষ্ট্যটি আমরা বেশি পাবো। কেন বেশি পাবো? যে এখানে ইলেকট্রন বেগের বিকৃতিটা আসলে বেশি। এই যে এইভাবে আমরা মানে মন্তব্য করতে পারবো, এবং সেটা কিভাবে হয় সেটাই চিত্র থেকে আসলে বোঝা গেল। আচ্ছা, এরপরে মানে ক্লিয়ার হয়েছে তো, মানে অন্তত তোমাদের একটা ধারণা নিতে পারছো তো যে আসলে বিক্রিতাটা কেমন হয়, বিক্রিতা কেমন হলে কিভাবে আমরা মন্তব্য করি, সে জিনিসটা ক্লিয়ার হলো তো? হ্যালো? জি তো বিষয়গুলো অতটা কঠিন না যদি মনোযোগ দিয়ে বোঝা যায়। আর তারপরে হচ্ছে সমযোজী বন্ধন। আমরা আগে বিকৃতিটা কেমন হচ্ছে, বিকৃতিটা কেমন হলে কি ধরনের মন্তব্য করে, এইটা আমরা আগে বুঝে নিচ্ছি। তারপরে আবার বিকৃতিটা কিভাবে হয় সেটা আমরা মানে আলোচনা করব। এই যে সমযোজী বন্ধন, সমযোজী বন্ধনে ইলেকট্রন মেঘ এরকম দুজনের মাঝখানে থাকে। তো এই অবস্থা থেকে কি করবে, যেহেতু দুজনের মধ্যে ইলেকট্রন টানার ক্ষমতা একই রকম না, দুইটা পরমাণু দুইটা মৌলের, এই জন্য একই রকম হবে না, না হওয়ার কারণে একজনের হয়তো বেশি হবে। এখানে আমরা বলছি যে বড় আয়নটার দিকে বেশি, বড় আয়নটা বড় পরমাণুটা ইলেকট্রন টানার ক্ষমতা বেশি, এই জন্য সে ইলেকট্রন তার দিকে একটু করে বেশি করে আকর্ষণ করছে বলে দেখো এই যে ছোট আয়ন থেকে, ছোট পরমাণুর থেকে বড় পরমাণুর দিকে আস্তে আস্তে চলে আসতেছে। তো এটা সামনে চলে আসছে, সামনে মুভ করেছে। তারপরে চিত্র আমি দেখলাম যে আরেকটু বেশি চলে আসছে বড়টার দিকে। এরপরে যদি আরো আমরা চিত্র যদি আঁকাই তাহলে দেখবো যে আরো একটু বড় বেশি হয়ে গেছে। কিন্তু বেশি হতে হতে তার মানে কি সেই আয়নিকের মতো হয়ে যাবে যে একদম বড়টার অধীনেই চলে যাবে, ছোটটার অধীনে থাকবে না? না, এরকম কখনো হবে না, কখনো হবে না বলে আমরা এখানে ক্রস চিহ্ন দিয়েছি। এই জন্য এটা কখনো হবে না। তবে হ্যাঁ, এই পরিমাণটা কম বেশি হবে। আমরা একটা চিত্রে দেখলাম যে হ্যাঁ, বিকৃতি একেবারেই কম হয়েছে,
তারপর দেখলাম যে আরেকটু বেশি হচ্ছে, তারপর দেখলাম যে আরেকটু বেশি, তো এই যে চলে আসছে একদিকে চলে যাওয়ার যে প্রবণতা, আমরা বলতে পারি তাহলে এই বন্ধনে তাহলে সমযোজীর একটা অস্তিত্ব বা সমযোজী বৈশিষ্ট্য এখানে তাহলে আমরা বলতে পারবো যে এখানে আছে। তাহলে এই যে বিকৃতির এখানে কিন্তু আসলে একরকম না যে হ্যাঁ এই টান দিল আকর্ষণ করলে সবখানে তার দিকে চলে গেল, এরকম না, এরকম না। তার মানে আস্তে আস্তে যাচ্ছে আমাদের বিকৃতির পরিমাণটা বিভিন্ন রকম হওয়ার কারণে এখানে আমরা মন্তব্য করতে পারবো যে তাহলে এই যৌগের যে সমযোজী বন্ধন ছিল, এই সমযোজী বন্ধনে আসলে ওই ইলেকট্রন বিকৃত হওয়ার কারণে আয়নিক বৈশিষ্ট্যটা মোটামুটি আছে, বা একটু কম, বা অনেক কম, বা অনেক বেশি, এইভাবে আমরা এখানে মন্তব্য করতে পারবো। তাহলে ইলেকট্রন মেঘ এইভাবে স্থানান্তর বা বিকৃত হলে তখন আমরা একটা বন্ধনের মধ্যে আর একটা বন্ধনের আমরা বৈশিষ্ট্য আমরা পাই, দেখতে পাই। এখন আমরা যেটা মানে কালকে যেটা আমরা বলার চেষ্টা করেছিলাম যে এই যে বিকৃতিটা হচ্ছে কেন, ইলেকট্রনটা কেন সে ক্যাটায়নটা টেনে নিচ্ছে, আবার বড় পরমাণুটি কেন টেনে নিচ্ছে, সে তার একটা ব্যাখ্যা সেখানে আমরা বলছি যে ক্যাটায়নের আকার যত ছোট হয় অ্যানায়নের আকার যত বড় হয়, আবার ক্যাটায়ন অ্যানায়নের চার্জ ঘনত্ব যত বেশি হয়, এবং আয়নের অ্যানায়নের ডি এবং এ অরবিটালে যদি ইলেকট্রন থাকে তবে ক্যাটায়ন দ্বারা পোলার আয়নের মাত্রা অধিক হয়। তাহলে এই শর্তগুলো যদি আমরা অ্যাপ্লাই করতে পারি কোনো ধরো একটা যৌগে যেখানে বন্ধন আছে, আয়নিক বন্ধন আছে, সেই বন্ধনে ওখানে আমরা বন্ধনের মধ্যে আমরা বলবো যে এখানে সমাজের বৈশিষ্ট্য আছে, সমাজের বৈশিষ্ট্য হতে গেলে কি হবে, তাহলে ইলেকট্রন বেগের বিকৃতিটা হতে হবে। সেই বিকৃতিটা আমরা কম করে মানে এখানে কম বিকৃতি হবে না বেশি বিকৃতি হবে, তাহলে সেগুলো বলতে গেলে তাহলে আমাদের এই পয়েন্টগুলো, আমাদের এই শর্তগুলো লাগবে বা এই নীতিগুলো লাগবে। এই নীতিগুলোকে আসলে বলা হয়েছে ফাজানের নিয়ম বা ফাজানের নীতি। এই নীতির সাহায্যে আমরা ওই ইলেকট্রন মেঘের, সেটা আয়নিক বন্ধনই হোক সমযোজী বন্ধনই হোক, বিশেষ করে আয়নিক বন্ধনে, সমযোজী বন্ধনের ক্ষেত্রে এখানে বলা হয়নি, এখানে বলছে আয়নিক বন্ধনে এই যে বিকৃতিটা যে হচ্ছে সেই বিকৃতিটা হওয়ার একটা ব্যাখ্যা এই কথাগুলো দিয়ে, এই বিষয়গুলো দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো। তো ছোট হলে কি হয়, ছোট হলে ক্যাটায়নের নিউক্লিয়াস থেকে বহিস্থ শক্তি স্তরে যে ইলেকট্রন থাকে বা এই ক্যাটায়নের পাশে যদি কোনো ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনকে তার জন্য টানাটা সুবিধা হয়। আমরা শুরুতে একদিন বলছিলাম যে আমরা ইলেকট্রন এবং নিউক্লিয়াসকে আমরা এরকম মনে করতে পারি যে নিউক্লিয়াসটা হচ্ছে চৌম্বক আর ইলেকট্রনগুলো হচ্ছে হলো কি লোহা। তার মানে আমরা সে তোমরা দেখেছো যে চৌম্বকের সাথে লোহার যে আকর্ষণ, সেই আকর্ষণটা আমরা অনুমান এভাবে করতে পারি যে দুজনের মধ্যে দূরত্ব যত কম হয় আকর্ষণটা তত বেশি হয়, দূরত্ব যদি আস্তে আস্তে বেড়ে যায় তাহলে আকর্ষণটা আস্তে আস্তে কমে যায়, আস্তে আস্তে কমে যায়। তাহলে আমরা ওইটা একটা বিষয়, মানে আকর্ষণ যে আকর্ষণের পরিমাণটা নির্ভর করে আমরা ওই দূরত্বের কথা আমরা বলেছিলাম যে দূরত্ব কম হলে আকর্ষণটা বেশি থাকে, দূরত্ব বেশি হলে আকর্ষণটা কম থাকে। আর আমরা তো একটু আগেই তো বললাম যে আকর্ষণের জন্যই ইলেকট্রন বেগের বিকৃতিটা হয়। তাহলে ইলেকট্রন বেগের বিকৃতি হওয়ার জন্য তাহলে এখানে দূরত্ব একটা ফ্যাক্টর, আর এই দূরত্বটা এখানে আমরা কিভাবে আমরা এই ক্ষেত্রে অ্যাপ্লাই করবো এইভাবে যে নিউক্লিয়াস যদি পরমাণু কেন্দ্র থাকে, তাহলে পরমাণু যদি ছোট হয় তাহলে পরমাণুর নিউক্লিয়াস তার বহিস্থ শক্তি স্তর যত ছোট, বহিস্থ শক্তি স্তরের দূরত্বটা কম, এই জন্য এটি বেশি শক্তি আকর্ষণ করতে পারবে। বা এর পাশে যদি কোনো পরমাণু ইলেকট্রন মেঘ থাকে, সেই ইলেকট্রন মেঘের দূরত্বটা তাহলে তুলনামূলকভাবে কম থাকে বলে আকর্ষণ করে তার দিকে ইলেকট্রন মেঘগুলো নিতে পারে। আর এই গেলে একটা যে দূরত্ব কম হয়ে গেলে, আর দূরত্ব কম আমরা কমটা কিভাবে বললাম যে আকার ছোট হলেই দূরত্বটা আসলে কম হয়। আকার যদি ছোট হয় তাহলে সেক্ষেত্রে দূরত্ব কম হয়ে যায়, আর আকার যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু দূরত্বটা বেশি হয়ে যায়, আর বেশি হয়ে গেলে তখন আকর্ষণ বলটা আসলে অনেকটা কমে যায়। তো এই হচ্ছে আকারের বিষয়। তো এই আকারটা ক্যাটায়নের ক্ষেত্রে যেরকম প্রযোজ্য, অ্যানায়নের ক্ষেত্রে সেরকম প্রযোজ্য। ক্যাটায়নের ক্ষেত্রে আমরা বললাম আকার ছোট হওয়ার কারণে দূরত্বটা এখানে ইলেকট্রনের বহিস্থ ইলেকট্রনের দূরত্বটা কম থাকার কারণে আকর্ষণ বেশি। আবার দেখো এর আয়নের ক্ষেত্রে আমরা বলছি যে দূরত্ব কিন্তু এখানে বেশি, অর্থাৎ এখানে বলছি ক্যাটায়ন আকার ছোট বাট অ্যানায়নের আকার বড়, তার মানে উল্টো কথা। তাহলে বড় যদি হয়, একটু আগে তো আমরা বললাম যে বড় হলে ইলেকট্রন নিউক্লিয়াস থেকে বহিস্থ ইলেকট্রনগুলোর প্রতি দূরত্বটা আসলে বেড়ে যায়। তো দূরত্ব বেড়ে গেলে তো তোমার হবেই, তোমার আকর্ষণের পরিমাণটা কম হবে। আকর্ষণ পরিমাণটা কম হওয়ার কারণেই তাই ক্যানায়নের পাশে যদি কোনো আকর্ষণ করার মতো কোনো প্রজাতি থাকে, তাহলে তার আকর্ষণে এই অ্যানায়নের ইলেকট্রন নিউক্লিয়াস তার দিকে চলে যাবে। কারণ অ্যানায়নের নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের বহিস্থ ইলেকট্রনের দূরত্বটা বেশি হওয়ার কারণে এই নিউক্লিয়াসটা অ্যানায়নের নিউক্লিয়াস বহিস্থ ইলেকট্রনগুলোকে খুব কম শক্তি দিয়ে, নিচের দিকে ধরে রাখে। আর এই পরিস্থিতি যদি তার পাশে
মানে আকর্ষণ বেশি করতে পারবে এরকম যদি কোনো প্রজাতি যদি তার পাশে থাকে, তাহলে তার আকর্ষণে তার ইলেকট্রনগুলো তার দিকে চলে যায়, সে আর এই যে অ্যানায়নের নিউক্লিয়াস আর ধরে রাখতে পারে না, কারণ তার তো দূরত্ব বেশি। দূরত্ব বেশি হলে তাদের মধ্যে আকর্ষণটা কম, তো ওই কম আকর্ষণ দিয়ে কীভাবে ধরে রাখবে, এই জন্য তখন ইলেকট্রন বেগের বিকৃতি হয়ে যায়। তাহলে এই হলো আকারের বিষয়, যে অ্যানায়ন যদি আকার বড় হয় তাহলে সেক্ষেত্রে কীভাবে বিকৃতিটা হয়ে গেল, আর ক্যাটায়নের আকার যদি ছোট হয় সেই ক্ষেত্রে বিকৃতিটা কেমন হয়ে গেল। এরপর আমরা দেখি চার্জ ঘনত্ব। 3 নম্বর পয়েন্ট হচ্ছে চার্জ ঘনত্ব। চার্জ ঘনত্ব কার বলছে? দুজনের কথাই কিন্তু বলছে, যে ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ যত বেশি হয়। চার্জ বেশি হওয়ার অর্থটা কি? ক্যাটায়নের চার্জ বেশি হওয়ার অর্থটা কি? ক্যাটায়নের চার্জ বেশি হওয়ার অর্থ হচ্ছে, যেমন এখানে একটা চার্জ তৈরি, তার মানে একটা ইলেকট্রন দেওয়ার কারণে একটা চার্জ তৈরি হয়ে গেছে। আর একটা ইলেকট্রন, যেমন ধরো এটা আমরা তোমরা তো জানো পরমাণু স্বাভাবিক অবস্থা তড়িৎ নিরপেক্ষ। তড়িৎ নিরপেক্ষ মানে তার মধ্যে ধনাত্মকতা না ঋণাত্মকতা নেই। কেন সে অবস্থা হয়? সে অবস্থা হয় এই জন্য যে পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান থাকে বলেই তখন পরমাণু তড়িৎ নিরপেক্ষ থাকে। যদি সমান না থাকে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হয় পজিটিভ চার্জ তৈরি হবে, না হলে নেগেটিভ চার্জ তৈরি হবে। তো ক্যাটায়নের ক্ষেত্রে আমরা তো জানি যে তারা ইলেকট্রন দেওয়ার প্রবণতা রয়েছে, তারা ইলেকট্রন দিয়ে দেয়। দিয়ে দেওয়ার কারণে তাদের মধ্যে একটা ইলেকট্রন কমে যায়, কমে যাওয়ার কারণে প্রোটন যেহেতু পজিটিভ, তারপরে প্রোটন একটা ফ্রি হয়ে যায়, তারপরে এই পজিটিভ চার্জটা ফ্রি হয়ে গেল একটা। যদি যদি আরো একটা যদি ইলেকট্রন চলে যায়, তাহলে আরো একটা প্লাস মানে আরো একটা প্রোটন ফ্রি হয়ে যায়। তো দেখো একটা ইলেকট্রন চলে গেল মানে একটা ইলেকট্রন ঘাটতি। তার যেহেতু নিউক্লিয়াসের শক্তির কিন্তু নিউক্লিয়াসের শক্তি কম বেশি হওয়ার বিষয়টা কিন্তু এটা যে প্রোটন কটা ফ্রি আছে, কোন কটা ফ্রি আছে, এই প্রোটন ফ্রি হওয়ার কারণেই কিন্তু নিউক্লিয়াসের কিন্তু আকর্ষণ ক্ষমতা কমে আর বাড়ে। তো যেহেতু আমরা এখানে দেখছি 1+ মানে একটা ইলেকট্রন কম, তার মানে এখানে তার তার নিউক্লিয়াসের আকর্ষণ করার ক্ষমতার ধরো 1 একক বেড়ে গেছে আগের তুলনায়। 1 একক বেড়ে গেছে আগের তুলনায়, মানে যখন সে তড়িৎ নিরপেক্ষ ছিল তার তুলনায় নিউক্লিয়াসের ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা আরো একটু বেড়ে গেল। যদি ইলেকট্রন যদি আরো একটা কম থাকতো, মানে 2+ যদি থাকতো, তাহলে নিউক্লিয়াসের আকর্ষণ করার ক্ষমতাটা আরো বেশি হয়ে যেত। এটা আমরা নর্মালি আমরা করতে পারবো, অনুমান করতে পারবো যে যেহেতু যেহেতু তোমার নিউক্লিয়াসের যে পজিটিভ আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, আর এর মধ্যে চার্জ মানে তোমার ওই আকর্ষণটা যেহেতু হয়, আর আমরা যেহেতু ইলেকট্রন কমিয়ে দেওয়ার কারণে নিউক্লিয়াসের আকর্ষণ করার ক্ষমতাটা এক এক করে বাড়ে। এক এক করে আমরা নিউক্লিয়াসকে ইলেকট্রনকে আমরা বের করে দেবো, পজিটিভ চার্জ তৈরি করবো, সঙ্গে সঙ্গে নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতা এক এক করে বাড়বে। আচ্ছা, তাহলে ধরো একটা প্লাস চার্জ বিশিষ্ট একটা আয়নের নিউক্লিয়াস তার বহিস্থ ইলেকট্রনগুলো যে শক্তি দিয়ে টানবে, বহিস্থ ইলেকট্রনগুলোকে যে শক্তি দিয়ে টানবে, ঠিক 2+ ওই আয়নটাই ধরো 2+ হয়ে গেল। তো 2+ থাকা অবস্থায় নিউক্লিয়াস বহিস্থ ইলেকট্রনগুলোকে যে শক্তি দিয়ে টানবে, এই দুইটার শক্তি কি একই রকম হবে? হ্যালো, এই দুই রকম শক্তি কি একই রকম হবে? যে যখন 1+ ছিল তখন ওই নিউক্লিয়াসটা যেভাবে শক্তি দিয়ে ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানতো, আবার এই আয়নটা যদি 2+ হয়ে যায় সেই অবস্থায় এই নিউক্লিয়াস ইলেকট্রনগুলোকে যে শক্তিতে টাকে, এই দুই ধরনের শক্তি কি একই রকম হবে? হ্যালো, না স্যার। অবশ্যই 2+ এর ক্ষেত্রে শক্তিটা বেশি হবে আর 1+ এর ক্ষেত্রে শক্তিটা কম হবে। তাহলে 2 কম হবে। সেই ক্ষেত্রে ওই অ্যানায়নের ইলেকট্রন মেঘটা বেশি পরিমাণ তার দিকে টানতে পারবে 1+ এর চাইতে। ঠিক এরকম যদি 3+ হয় তখন নিউক্লিয়াসের ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা আরো অনেক বেড়ে যায়। তাহলে আমরা দেখলাম যে ইলেকট্রনকে টেনে যে তার দিকে নিয়ে আসবে, নিয়ে আসার এখানে যে আমরা কম বেশি দেখছি কার উপরে ভিত্তি করে? আমরা কম বেশি হয় দেখছি আমরা চার্জের উপর ভিত্তি করে। যে চার্জের পরিমাণ যদি কম হয় সেখানে ইলেকট্রন মেঘের বিকৃতিটি, সেখানে ইলেকট্রন সে কম পরিমাণে নিজের দিকে আকর্ষণ করে, আর চার্জের পরিমাণ যদি আস্তে আস্তে বেশি হয়ে যায় সেখানে তার দিকে ইলেকট্রন মেঘকে সে টেনে আনার আমরা শক্তিটা বেশি থাকে বা পরিমাণটা বেশি থাকে। এই গেল ক্যাটায়নের চার্জ বেশি হলে কি হয়। আবার এখানে বিপরীতভাবে অ্যানায়ন, অ্যানায়নের চার্জ বেশি হলে কি হবে? দেখো আমরা তো বলছি যে পরমাণুর স্বাভাবিক অবস্থা তড়িৎ নিরপেক্ষ, অর্থাৎ যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকে। এই জন্য এখানে পজিটিভ এবং নেগেটিভ কোনো চার্জই থাকে না। তো এই যে যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেহেতু এটা আইনিক বন্ধনের কথা বলছি, যে দেখতে পাচ্ছি যে অ্যানায়নটা অ্যাডাইড 1- এখানে 1- দরকার ছিল কিন্তু এখানে বাদ পড়ে গেছে, যে অ্যানায়ন হচ্ছে 1- মানে সে একটা ইলেকট্রন পাশের পরমাণু থেকে সে নিয়ে নিয়েছে। তার মানে আগে তার যতগুলো ইলেকট্রন থাকার কথা ছিল তার চেয়ে একটা ইলেকট্রন বেশি হয়ে গেল। আগে যে পরিমাণ ইলেকট্রন তার মধ্যে থাকার কথা ছিল এখন একটা ইলেকট্রন বেশি হয়ে গেছে, এই জন্য সে 1-। তো এই যে পরমাণু, এই অ্যানায়নের যে নিউক্লিয়াস, সে আগে তার ইলেকট্রনগুলোকে সে যতটুকু সম্ভব সে শক্তি দিয়ে ধরে রেখেছে।
আর যেহেতু তার দূরত্বটা বেশি, আমরা আগেই বলেছি যে দূরত্ব বেশি হলে তার কম শক্তি দিয়ে সে তার দিকে টানে। তো ঠিক এই অবস্থায় সে একটা ইলেকট্রন কোনো কারণে একজনের কাছ থেকে পেয়ে গেছে, সে নিয়ে নিছে। তাহলে আগের ইলেকট্রনগুলোকে যে শক্তি দিয়ে টেনে ধরে রেখেছিল, একটা ইলেকট্রন বেশি হওয়ার পরে এই নিউক্লিয়াস কি ওই পরিমাণ শক্তি দিয়ে ইলেকট্রনগুলোকে টেনে রাখতে পারবে? না, পারবে না। কেন? যে ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে যেহেতু একই ধরনের চার্জ, এই জন্য ইলেকট্রনের পরিমাণটা যত বেশি হয়ে যাবে, এখানে ইলেকট্রনের কি ইলেকট্রনের একটা বিশৃঙ্খল একটা অবস্থা তৈরি হবে। কারণ একই চার্জ, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। বিকর্ষণ করলে কি হয়? পরস্পর কি একসঙ্গে থাকে না পরস্পর পরস্পর মানে দূরে সরে যেতে চায়। এখানে দূরে সরে যেতে চাওয়ার একটা প্রবণতা গ্রো করবে। আচ্ছা, দূরে সরে যাওয়ার প্রবণতা গ্রো করলো, আবার ওদিকে নিউক্লিয়াসের দূরত্ব, নিউক্লিয়াসের থেকে ওই ইলেকট্রনগুলোর দূরত্ব যেহেতু বেশি, সেটা একটা কারণ। তার মানে আকর্ষণ করার ক্ষমতা কম। তাহলে কি কি হবে? তার মানে আগে যে যেরকম মানে দূরত্ব বেশি করে কম ছিল, আর এখন একটা ইলেকট্রন বেড়ে যাওয়ার কারণে সেই ইলেকট্রনের প্রতি আকর্ষণটা আরো কমে যাবে। কারণ আগে তার বিকর্ষণ ছিল না, ইলেকট্রনটা এখানে নেওয়ার আগে তার কোনো বিকর্ষণ ছিল না, অর্থাৎ বাইরে চলে যাওয়ার তো প্রবণতা ছিল না। তো এখন এই একটা ইলেকট্রন গ্রহণ করার কারণে বাইরে চলে যাওয়ার প্রবণতা এখানে বেশি। তার মানে নিউক্লিয়াস ইলেকট্রনকে আকর্ষণ করবে, আবার ইলেকট্রনগুলো বাইরের দিকে চলে যাবে। এই যে দুইটা বিষয়, এই দুইটা বিষয় এখানে অ্যাটাচটাইমে থাকার কারণে এখানে আমরা ওই অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে তাহলে এই যে ইলেকট্রন যে বেড়ে গেছে, বেড়ে যাওয়ার কারণে এই নিউক্লিয়াসের আকর্ষণ করার ক্ষমতা আগে যেরকম ছিল তার চেয়ে একটু কমে গেছে। আগে যেরকম ছিল তার চাইতে একটু কমে গেছে, কারণ এখন একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে গেছে। আগে তো বিশৃঙ্খল অবস্থাটা ছিল না, যদিও দূরত্বটা বেশি, আকর্ষণ কম 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 আকর্ষণ দিয়ে মানে কম শক্তিটা তাদেরকে একটু টেনে ধরে রেখেছে। কিন্তু একটা ইলেকট্রন বেশি হওয়ার কারণে তা ওই তোমার নিউক্লিয়াসের তো আকর্ষণ করার ক্ষমতা তো বাড়ে নাই, একটা ইলেকট্রন আসার কারণে কিন্তু তার ক্ষমতা কিন্তু বাড়ে নাই, ক্ষমতা আগের মতোই আছে। পাশাপাশি কি হলো, এদের মধ্যে বিশৃঙ্খল তৈরি হওয়ার কারণে তার তার যে আকর্ষণ করার শক্তিটা তুলনামূলকভাবে আমরা বলতে পারি যে কমে গেল। আরেকটা ইলেকট্রন যদি আমরা আমরা দেখি যে আরেকটা ইলেকট্রন সে নিয়ে নিয়েছে, তার ইলেকট্রন দুইটা বেশি হয়ে গেল, তখন কি হবে? তখন আর আকর্ষণ করার ক্ষমতাটা তুলনামূলকভাবে আরো কমে যাবে। তাহলে দেখো ইলেকট্রন বেশি হয়ে যাচ্ছে, তার মানে চার্জ তার বেশি হয়ে যাচ্ছে, আর এদিকে কি হচ্ছে, ওই ওই আয়নের ওই আয়নের নিউক্লিয়াস ওই ইলেকট্রনগুলোকে তুলনামূলকভাবে কম শক্তিতে ধরে রাখার চেষ্টা করছে, কম শক্তিতে ধরে রাখার চেষ্টা করছে। তার মানে ইলেকট্রন পরিমাণ যত বেশি হচ্ছে, অর্থাৎ চার্জ যত বেড়ে যাচ্ছে, ওই অ্যানায়নের নিউক্লিয়াস ওই ইলেকট্রনগুলোকে তুলনামূলকভাবে কম শক্তি দিয়ে আকর্ষণ করে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। আর ক্যাটায়নের ক্ষেত্রে আমরা বলছিলাম যে চার্জ যত বেড়ে যাচ্ছে, ইলেকট্রন চার্জ বেড়ে যাবে, ইলেকট্রনের পরিমাণটা এখানে কমে যাওয়ার, এই কমে যাওয়ার কারণে নিউক্লিয়াসে আকর্ষণ করার ক্ষমতা ক্রমাগতভাবে বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার কারণে সে পাশের ইলেকট্রনগুলিকে অনেক বেশি শক্তি দেয়, ক্রমান্বয়ে অনেক বেশি শক্তি দিয়ে নিজের দিকে টানবে। আর এখানে বলা হচ্ছে যে চার্জটা বেশি হয়ে যাওয়ার কারণে এই নিউক্লিয়াস, এই অ্যানায়নের নিউক্লিয়াস তুলনামূলকভাবে কম শক্তিতে ওই ইলেকট্রনগুলোকে, বহিস্থ ইলেকট্রনগুলোকে টেনে তার দিকে কাছে ধরে রাখে। এই যে কম শক্তি, তুলনামূলকভাবে কম শক্তিতে টেনে রাখে, এই পরিস্থিতিতে যদি কোনো প্রজাতি পজিটিভ প্রজাতি তার কাছে আসে, তাহলে সে খুব সহজেই অ্যানায়নের ইলেকট্রন মেঘকে তার দিকে টেনে নিতে পারবে। এই যে খুব সহজে টেনে নিতে পারলো, তার মানে বিকৃতিটা বেশ মানে খুব সহজে হয়ে গেল, উদাহরণটা খুব সহজে হয়ে যাচ্ছে। তার মানে ওই জায়গাতে আমরা সমযোজী বৈশিষ্ট্যটা খুব হচ্ছে, এটা আমরা খুব সহজেই বলতে পারবো। তো এই যে ইলেকট্রন যে চলে আসা বা ইলেকট্রনের বিকৃত হয়, এটাই ছিল এই যে এই তিনটা পয়েন্টের একটা ব্যাখ্যা। তো যে এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে তাহলে যে ক্যাটায়নের আকার ছোট হলে কিভাবে ইলেকট্রন মেঘ মানে বিকৃতিটা বেশি হয়, অ্যানায়নের আকার বড় হলে কিভাবে ইলেকট্রন মেঘের বিকৃতি বেশি হয়, ক্যাটায়ন অ্যানায়নের চার্জ ঘনত্ব বেশি হলে কিভাবে বেশি হয়। তাহলে এই তিনটা পয়েন্টের ব্যাখ্যাটা সে মানে বুঝতে পারলো তো? হ্যালো, জি স্যার। ক্লিয়ার হয়েছে তো? আমি কিন্তু এই একটু পরে কিন্তু আমি এই আলোচনার উপর ভিত্তি করে কিছু প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের কিন্তু ব্যাখ্যা করতে বলবো। এখনো যদি সমস্যা থাকে আমাকে বলো, আমি সেখানে আমি আবার রিপিট করবো। তাহলে তিনটা পয়েন্ট ক্লিয়ার হচ্ছে তো? এই তিনটা পয়েন্ট ক্লিয়ার হয়ে 4 নম্বর পয়েন্টটা ওইভাবে বলার দরকার হবে না। 4 নম্বর পয়েন্ট তিনটা বা আমার পয়েন্টের ব্যাখ্যাটা আমরা অলরেডি বলেই ফেলছি যে 4 নম্বর পয়েন্টের ব্যাখ্যাটা কি হবে। তাহলে এই তিনটা পয়েন্টের ব্যাখ্যা বোঝা গেছে তো, যে এই পয়েন্টগুলোর মানে দিয়ে আমরা কি কথা বললাম? ক্লিয়ার তো? স্যার 3 নাম্বার পয়েন্টটা আবার একটু বলেন। চার্জ বেশি হওয়া, যেমন তোমাকে আমি যদি এরকম কথাই বলি, ধরো তোমাকে যদি আমি বাস্তবতার কথাই বলি যে তোমাকে আমি সকালে খেতে দিলাম না, তাহলে তোমার ক্ষুধা লাগবে না? জি স্যার। হ্যাঁ, দুপুরেও খেতে দিলাম, তাহলে কি ক্ষুধাটা কমবে না বাড়বে? হ্যাঁ, ক্ষুধাটা কমবে না বাড়বে তোমার? বেড়ে যাবে।
হ্যাঁ, তাহলে এখানে ইলেকট্রনকে বের করে দেওয়া বা একটা ইলেকট্রন বের করে দিলে পজিটিভ একটা হলো। তার মানে আমি তোমাকে সকালে খেতে দিই, এর সাথে তুমি তুলনা করো। আবার আবার একটু পরে বললাম যে না, তোমাকে আবারও আমি খেতে দেবো না, তার মানে তার মানে ওখানে আরেকটা ইলেকট্রন বের করে দিলাম। তাহলে যে বের করে দেওয়ার অর্থ হচ্ছে কি, বের করে দেওয়ার অর্থ হচ্ছে প্রোটনটাকে ফ্রি করে দেওয়া। প্রোটনটা ফ্রি করে দেওয়ার অর্থই হচ্ছে হলো নিউক্লিয়াসকে আকর্ষণ করার ক্ষমতাটা বাড়িয়ে দেবো। এখানে আমরা এইভাবে আমরা কল্পনা করব যে একটা ইলেকট্রনকে পরমাণু থেকে বের করে দেওয়ার অর্থ হচ্ছে ওই পরমাণুর নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যাটা ফ্রি করে দেওয়া। আর যেহেতু প্রোটন পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ, এরা পরস্পরকে আকর্ষণ করে সমান সংখ্যক হলে পরস্পরকে আকর্ষণ করবে, আমরা কোনো পজিটিভ পারবো, নেগেটিভ পারবো, তখন তড়িৎ নিরপেক্ষ। কিন্তু যখনই ইনব্যালেন্স করে দেবো, অর্থাৎ ইলেকট্রনকে বের করে দিলাম, একটা প্রোটন ফ্রি হয়ে গেল। একটা প্রোটন ফ্রি হওয়ার অর্থ হচ্ছে ওই পরমাণুর নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতা একটু বেড়ে গেল। আর একটা ইলেকট্রন বের করে দিলাম, তার মানে আরো একটা প্রোটন ফ্রি হয়ে গেল। তার মানে কি, তার মানে আকর্ষণ করার ক্ষমতাটা আর বেড়ে গেল। আর যেহেতু এখানে আমরা আকর্ষণ যে বেশি হচ্ছে, এই জিনিসটা আমরা এখানে আমরা বোঝানোর চেষ্টা করবো যে আকর্ষণ বেশি হলে লাভটা কি। হ্যাঁ, আকর্ষণ বেশি হলে লাভ হলো যে তার পাশে যদি কোনো ইলেকট্রন মেঘ আমরা এনে দিতে পারি, বা ইলেকট্রন মেঘ যদি থাকে, তাহলে ওই নিউক্লিয়াসটা কি করবে, ক্যাটায়ন ওই নিউক্লিয়াসটা কি করবে, ওই পাশের ইলেকট্রন মেঘকে খুব শক্তি দিয়ে নিজের দিকে টানতে পারবে। আর খুব শক্তি দিয়ে নিজের দিকে টানার অর্থ ওই ইলেকট্রন মেঘ খুব সহজেই তার দিকে চলে আসবে, যেহেতু আকর্ষণ বেশি। আর যদি আকর্ষণের পরিমাণটা যদি কম হয়, নিউক্লিয়াস যদি কম শক্তিতে টানতে পারে, তাহলে ইলেকট্রন মেঘটা তার দিকে কম পরিমাণে আসবে, সেখানে বিকৃতিটা কম হবে। আর যদি বেশি শক্তিতে টানে, ইলেকট্রন মেঘ খুব সহজেই তার দিকে চলে আসবে, বেশি পরিমাণে চলে আসবে। আর ইলেকট্রন মেঘের বিকৃতিটা বেশি হয়ে গেল, প্রদানটা বেশি হয়ে গেল, তার মানে ওখানে বৈশিষ্ট্যের পরিমাণটা বেশি হয়ে গেল। এটাই ছিল এখানে এই চার্জের এই ব্যাখ্যা। আবার অ্যানায়নের ঠিক কথাটা ঠিক এই রকমই, যে এখানে অ্যানায়ন এখানে ইলেকট্রন কিন্তু বেড়ে যাচ্ছে। যে আগে তড়িৎ নিরপেক্ষ ছিল, ইলেকট্রন প্রোটন সমান ছিল, নিউক্লিয়াস একটা নির্দিষ্ট শক্তিতে বহিস্থ ইলেকট্রনগুলোকে টেনে ধরে রাখতো। কিন্তু একটা ইলেকট্রন আমি তাকে এনে দিলাম, সে নিয়ে নিল, তার মানে কি, একটা ইলেকট্রন বেশি হয়ে গেল। আর ইলেকট্রন যেহেতু বেশি, ইলেকট্রন যেহেতু আমার ঋণাত্মক চার্জ, তো ঋণাত্মক চার্জ প্রজাতিগুলো একসঙ্গে হলে কি হবে, তাদের মধ্যে একটা বিকর্ষণ হবে না? হ্যালো, তার মধ্যে একটা বিকর্ষণ হবে না? তাহলে এই বিকর্ষণ হলে তারা কি পরমাণুর কেন্দ্রের দিকে থাকবে না বাইরের দিকে চলে যাবে? বাইরের দিকে চলে যাওয়াটা প্রবণতা ওখানে কাজ করবে। আর আমরা তো বলছি যে নিউক্লিয়াস, এই অ্যানায়নের ক্ষেত্রে নিউক্লিয়াসের তো আমরা আকর্ষণ করার শক্তি বাড়াতে পারছি না, বরং কি হচ্ছে, ইলেকট্রনগুলো বাইরের দিকে চলে যাবে, এই প্রবণতা আমরা বাড়িয়ে দিচ্ছি। এমনিতেও ওই অ্যানায়নের নিউক্লিয়াস থেকে বহিস্থ ইলেকট্রনগুলোর দূরত্ব বেশি। কেন, আমরা যে আগেই বলেছি যে অ্যানায়নের আকার যদি বড় হয়, তাহলে আকার তো এমনি বড়, নিউক্লিয়াসের আকর্ষণ করার ক্ষমতাটা মানে বলতে পারি কম। তারপরে আবার এদিকে ইলেকট্রনের পরিমাণটা আস্তে আস্তে বেড়ে দিচ্ছি, ইলেকট্রনের ঘনত্বটা বাড়িয়ে দিচ্ছি, আমরা ওখানে বিকর্ষণ পরিমাণটা বাড়তেছে। আমরা সবশেষে এটা মন্তব্য করতে পারি যে নিউক্লিয়াসের আকর্ষণ বাড়ছে না, বাট ইলেকট্রনগুলোর মধ্যে বিকর্ষণের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তার মানে কি, তার মানে ইলেকট্রনগুলো বাইরের দিকে চলে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে। আর যেহেতু নিউক্লিয়াস যেহেতু তাকে আকর্ষণ পরিমাণটা বাড়াতে পারছে না, সে তুলনামূলকভাবে সে কম শক্তিতে ইলেকট্রনগুলোকে টেনে তার দিকে রাখার চেষ্টা করবে। ঠিক ওই পরিস্থিতিতে যদি আমরা এমন একটা প্রজাতিকে তার পাশাপাশি এনে দিতে পারি যে তার ইলেকট্রন মেঘগুলো টেনে ধরতেছে, আর আবার সে ধরে রাখতে পারতেছে না, তাহলে অ্যানায়ন ইলেকট্রন মেঘ ধরে রাখতে পারতেছে না, বাট তার পাশ থেকে একজন আবার টানাটানি করছে, তাহলে ওই জিনিসগুলো তাহলে খুব তাড়াতাড়ি চলে যাবে না তার দিকে, বিকৃতিটা তাড়াতাড়ি হবে না। এই জিনিসটা এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এবং সেটা কিভাবে আমরা বোঝানোর, আমরা ইলেকট্রন মেঘের যে বিকৃতি খুব সহজ হয়, সেটা কিভাবে বোঝালাম, আমরা এখানে ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ ঘনত্ব দিয়ে, মানে চার্জের সংখ্যা বেশি দিয়ে, যে সে ক্যাটায়নের চার্জ যদি বেশি হয়, তার নিউক্লিয়াস আকর্ষণ করার ক্ষমতাটা বেড়ে যায়। আবার অ্যানায়নের চার্জ যদি বেশি হয়, ইলেকট্রনকে সে কম শক্তি দিয়ে নিজের দিকে ধরে রাখতে পারে। তাই একজনের আকর্ষণ করার শক্তি বেশি, আর যদি আমরা এখানে বলবো যে তার আকর্ষণ করার শক্তিটা কমে যাচ্ছে, তাহলে একজনে বেড়ে যাচ্ছে আর একজনে কমে যাচ্ছে। এই যে কমা আর বাড়া, এর ফলে দেখা যাচ্ছে যে ইলেকট্রন মেঘের বিকৃতিটা আসলে বেশি হয়ে যাচ্ছে। এখন ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আর চতুর্থ যে পয়েন্টটা, সেই পয়েন্টটা আসলে আমরা এই যে আকার, এই যে এখানে বলছি অ্যানায়নের ডি এবং এফ অরবিটালে যদি ইলেকট্রন থাকে, আচ্ছা এই ডি অরবিটাল এবং এফ অরবিটাল কি ছোট পরমাণুতে পাওয়া যায় না বড় পরমাণুতে পাওয়া যায়? হ্যালো, ডি এবং এফ অরবিটাল এটা কি ছোট পরমাণুতে পাওয়া যাবে না বড় পরমাণুতে পাওয়া যাবে? মানে যে পরমাণুর পরমাণুর সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা কম, সেটাতে পাওয়া যাবে না, যে পরমাণুগুলো পারমাণবিক সংখ্যা বেশি সেখানে পাওয়া যাবে? পারমাণবিক সংখ্যা বেশি। তাহলে বেশি হলে তার মানে কি, ওই পরমাণুর আকারটা আলটিমেটলি বড় হয়ে গেল না? জি স্যার। জি স্যার। কথা ঠিক আছে তো, যে এফ
ডিএফ অরবিটাল পাওয়ার অর্থই হলো ওই পরমাণুটা আকারটা আসলে বেড়ে যাওয়া। তা আকার বেড়ে গেলে কি হয় সে বেশি ব্যাখ্যা তো আমরা আগে দিয়েই দিলাম। এই জন্য এই 4 নম্বর পয়েন্টটা হয়তো চিন্তা করার দরকার নেই, শুধু এইভাবেই মনে রাখবেন যে হ্যাঁ আসলে ডি এবং এফ এ যদি অরবিটাল এফ অরবিটালে যদি ইলেকট্রন থাকে তার মানে এক অর্থ ওই পরমাণুটা আসলে বড় হয়ে যায়। বড় হয়ে গেলে আমরা একটু আগে জানলাম যে নিউক্লিয়াস থেকে বহিস্থ শক্তি স্তরের দূরত্বটা বেশি হয়ে যার কারণে নিউক্লিয়াসটা কম শক্তি দিয়ে বহিস্থ ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে ধরে রাখে। তো এখানে তারা তার মানে এক অর্থ হচ্ছে 4 নম্বর পয়েন্ট আর 2 নম্বর পয়েন্টের মধ্যে কোনো পার্থক্য নেই। তো যাক এবং এফে যদি ইলেকট্রন থাকে সেক্ষেত্রে এই ইলেকট্রন মেঘের বিকৃতিটা বা পোলায়ন এই ক্যাটায়ন দ্বারা পোলায়নের মাত্রা অধিক হয়ে যাবে। অধিক হয়ে গেল মানে সেখানে অধিক সমাজীয় বৈশিষ্ট্য তৈরি হয়ে গেল। তাহলে এই যে ক্যাটায়নের অর্থাৎ আয়নিক বন্ধনে সমাজীয় বৈশিষ্ট্য তৈরি হয় একটা ব্যাখ্যা আমরা এখানে মোটামুটি করে ফেললাম, শিখে ফেললাম। তো এখন দেখো এই যে উদাহরণ দিয়েছে যেমন ম্যাগনেসিয়াম ক্লোরাইড তড়িৎযোজী হলেও বেরিয়াম ক্লোরাইড একটি সমযোজী আচ্ছা এখানে তোমার তড়িৎযোজী হলে বেরিয়াম ক্লোরাইড একটি ও আচ্ছা হ্যাঁ মানে এখানে এই দুইটা যৌগ আসলে দুইটাই আসলে তোমার আয়নিক যৌগ, কিন্তু একজন বলছে যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড তড়িৎযোজী হলে বেরিয়াম ক্লোরাইড একটি সমযোজী যৌগ, অথচ দুজনই কিন্তু সব আপনার আয়নিক যৌগ। কিন্তু একজনকে বলা হচ্ছে যে উনি আসলে তড়িৎযোজী হলেও কিন্তু আরেকজন কিন্তু তড়িৎযোজী হওয়া সত্ত্বেও উনি হচ্ছে সমযোজী, এবং সেই ব্যাখ্যাটা এখানে দেওয়ার চেষ্টা করতে। সেই ব্যাখ্যাটা কিভাবে দেওয়ার চেষ্টা করে সেটা আমরা একটু পরে দেখি। তার আগে আচ্ছা এখানে কথাটা বলেই নেই, যদি এখানে উদাহরণটা চলে আসছে আমরা একটু বলেই নিই, তারপর আমরা অন্য প্রশ্নে যাই। যে দুজনেই যখন ম্যাগনেসিয়াম ইলেকট্রন তোমার অর্থাৎ এখানে যে আয়নিক বন্ধন হতে গেলে কি হবে, তাহলে ইলেকট্রন দিতে হবে। তার মানে ম্যাগনেসিয়াম ইলেকট্রন দিয়েছে আর তোমার হলো কি আর বেরিলিয়াম ম্যাগনেসিয়াম এই দেখো একই গ্রুপের মোল ম্যাগনেসিয়াম এবং বেরিলিয়াম হচ্ছে একই গ্রুপের মোল, অর্থাৎ তাদের বন্ধন প্রকৃতিটা কিন্তু আসলে একই রকম, তো এখানে তুমি ব্যাখ্যাটা যে করবা যে বিভিন্ন যৌগের মধ্যে কম্পেয়ার করতে বলবে যে সবাই আয়নিক যৌগ, কিন্তু বলবে যে না একজন একটু কম সমযোজী একজন একটু বেশি সমযোজী, এইভাবে মন্তব্য করতে বলবে। তো এখানে ওই জিনিসটিকে প্রশ্নটা এইভাবেই করলো যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড তড়িৎযোজী হলে বেরিয়াম ক্লোরাইড কিন্তু আসলে সমযোজী যৌগ। আবার এখানে ব্যাখ্যাতে বলছে যে দেখো ম্যাগনেসিয়াম ও বেরিলিয়াম কিন্তু একই গ্রুপের মোল, তো ম্যাগনেসিয়াম যদি তড়িৎযোজী হয় তাহলে বেরিয়াম ক্লোরাইড অবশ্যই তড়িৎযোজী হবে। এই ছিল আসলে প্রশ্ন, যে তাহলে সেও তো দুজনই তড়িৎযোজী হবে, কিন্তু বলা হচ্ছে না ম্যাগনেসিয়াম তড়িৎযোজী হলেও বেরিলিয়ামটা হচ্ছে কি তোমার হলো সমযোজী। কেন সমযোজী সেই কথাটা এখানে বলার চেষ্টা করেছে। যেমন একটু আগে যেটা আমরা কিন্তু বললাম যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড বেরিয়াম এবং ক্লোরিন, তাহলে এখানে দুইটা যৌগের মধ্যে একটা পরমাণু কিন্তু সেম, একটা পরমাণু কিন্তু একই, সেটা কোনটা? হ্যালো বলো সেটা কোনটা? হ্যালো এই দুইটা যৌগের মধ্যে একটা পরমাণু হচ্ছে কমন, সেটা হচ্ছে কি ক্লোরিন। তাহলে আমরা যখন দুইটা বস্তুর মধ্যে যখন আমরা কম্পেয়ার করি তখনই কিন্তু আমরা সেম যে বৈশিষ্ট্য সেগুলো নিয়ে কথা বলি, নাকি যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে কম বেশি রয়েছে সেগুলো নিয়ে কথা বলি? যেগুলোতে কম বেশি আছে সেগুলো নিয়ে কথা বলি, হ্যাঁ সেগুলো নিয়ে কথা বলি, আর যেগুলো সেম সেগুলো নিয়ে আমরা সেদিকে আমরা যাই না। কারণ একটা বৈশিষ্ট্য দুজনের মধ্যে হয়, তাহলে সেটাকে আমরা কি কম্পেয়ার করবো, তার সেটা কম্পেয়ার করার উপায় নেই। তো এই জন্য এখানে আমরা দেখো এই যে এতক্ষণ ধরে যেমন কথাটা বললাম যে অ্যানায়নের আকার বড়, অ্যানায়ন চার্জ ঘনত্ব বেশি, ক্যাটায়নের আকার ছোট, ক্যাটায়ন চার্জ ঘনত্ব বেশি, এই কথাগুলো দেখি আমরা কিভাবে বিকৃতি সেটা কিন্তু আমরা বললাম। এখন দেখো এখনই আবার একটা উদাহরণ দিচ্ছি যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড বেরিয়াম ক্লোরাইড, তার মধ্যে একটা আয়ন ম্যাগনেসিয়াম পজিটিভ ক্লোরিন হচ্ছে নেগেটিভ, বেরিলিয়াম পজিটিভ ক্লোরিন হচ্ছে নেগেটিভ। তো এখন দুইটা যৌগের মধ্যে একটা পরমাণু যেহেতু কমন সেটা হচ্ছে ক্লোরিন, তার মানে অ্যানায়নটা হচ্ছে ক্লোরিন। তাহলে অ্যানায়নের আকার এবং চার্জ ঘনত্ব যে বড়, চার্জ ঘনত্ব বেশি, তাহলে এখানে এই জিনিসটাকে আমরা হাইলাইট করব না। এই যে অ্যানায়নের আকার বড় হলে ইলেকট্রন মেঘের বিকৃতি খুব সহজে হয়ে যায়, এই কথা আমরা বলবো না। কেন? যে একই অ্যানায়ন দুইটা যৌগের মধ্যে আছে। তাহলে এখানে আমরা কোন বিষয়টা আমরা এখানে হাইলাইট করব? আমরা এখানে হাইলাইট করবো শুধুমাত্র ক্যাটায়নকে। হ্যাঁ যদিও হয়তো যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড তারপরে তোমার হয়তো আর বড় হয়তো যে তোমার আর এখানে একটা কি যে বেরিলিয়াম ফ্লোরাইড বা ম্যাগনেসিয়াম ফ্লোরাইড বেরিলিয়াম ক্লোরাইড,
তাহলে এখানে আমরা ক্যাটায়নের কথা বলা লাগতো, অ্যানায়নের কথা বলা লাগতো, মানে অ্যানায়ন এবং ক্যাটায়ন দুইটাকে নিয়ে আমাদের কম্পেয়ার করা লাগতো। কিন্তু যেহেতু একটা আয়ন কম মানে সেম আছে, একই আছে, এই জন্য আমরা অ্যানায়ন ছোট হলো কি বড় হলো, চার্জ ঘনত্ব কম আছে কি বেশি আছে, সেই কথাই এখানে আমরা নিয়ে আসবোই না। আমার কথাটা বোঝা গেছে তো? হ্যালো, আমরা যে ব্যাখ্যা যে করবো তাহলে কিভাবে ব্যাখ্যা করবো, এটা হচ্ছে ব্যাখ্যা করার নিয়ম। যে দুজনকে আমরা কম্পেয়ার করে একটা মন্তব্য করবো, সেই মন্তব্য করতে গেলে আমাদের এইভাবে মানে এগোতে হবে। তাহলে যেহেতু একটা আয়ন দুইটার মধ্যে দুইটা যৌগের মধ্যে একটা আয়ন কম, তাহলে ওইটা ছোট আছে কি বড় আছে, চার্জ বেশি আছে কি কম আছে, এটা নিয়ে আমরা কোনো কথাই বলবো না। তাহলে আমরা এখানে হাইলাইট করবো শুধুমাত্র যেহেতু ক্যাটায়ন দুইটা একই রকম না, এই ক্যাটায়ন দুইটা নিয়ে আমরা কথা বলবো। এখন দেখো ম্যাগনেসিয়াম আর বেরিলিয়াম এই দুজনের মধ্যে আকার বড় কার ছোট কার? হ্যালো, এই দুইটা আয়নের মধ্যে আকার বড় কার ছোট কার? ম্যাগনেসিয়ামের আকার বড়, আর বেরিলিয়ামের আকার ছোট। ছোট। বেরিলিয়াম 4, ম্যাগনেসিয়াম কত? ম্যাগনেসিয়াম 12, তাই তো? হ্যালো, জি স্যার। হ্যাঁ, তাহলে নিঃসন্দেহে বেরিলিয়ামটা ছোট আর ম্যাগনেসিয়ামটা হচ্ছে বড়। কিন্তু যে বড়, এই যে ক্যাটায়নের আকার ছোট হলে বড় হলে কি হয়, এই কথাগুলো মাত্রই বললাম না? আমরা চার্জ ঘনত্বের কথা বাদ দিয়ে দিলাম। দেখো এখানে ম্যাগনেসিয়াম 2+, বেরিলিয়াম কিন্তু 2+, তারপরে এখানে আমরা চার্জের ঘনত্ব, চার্জের কথা বলতে পারবো না, কারণ দুইজনের চার্জ সেম। দুইটা ক্যাটায়ন, দুইটা যৌগের ক্যাটায়ন ভিন্ন ঠিক আছে, কিন্তু দুইজনের চার্জ কিন্তু সেম। তার মানে চার্জের কথা এখানে আমরা বললাম না, বা চার্জ না সমান হলে তখন তোমরা বলতে পারবো। আচ্ছা দেখ, তাহলে এখানে কোন জিনিসটা হাইলাইট করতে হবে, আমরা আকারটা হাইলাইট করি। তা আকার হাইলাইট করে কি হবে, আমরা তো বললাম যে আকার যদি বড় হয়ে যায় তাহলে নিউক্লিয়াস থেকে, ওই আয়নের নিউক্লিয়াস থেকে বহিস্থ ইলেকট্রনগুলোর দূরত্বটা বেড়ে যায়, তার মানে আকর্ষণটা মানে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের আকর্ষণটা কম থাকে। আর আকার যদি কমে যায়, ছোট হয়ে যায়, তাহলে ওই পরমাণু নিউক্লিয়াস থেকে বহিস্থ ইলেকট্রনগুলোর দূরত্বটা কম থাকে এবং আকর্ষণ পরিমাণটা বেশি থাকে। এটি বলছিলাম না এর আগে, আকার ছোট বড় কারণ দিয়ে। হ্যাঁ, তাহলে আমরা এই যে যেহেতু আয়নটা একই রকম সেম, ইলেকট্রন মেঘের অবস্থাটা একই রকম থাকবে, তাহলে বেরিলিয়াম তার ক্লোরাইড আয়ন থেকে, তার মানে আয়ন থেকে আয়নের যে ইলেকট্রন মেঘ আছে, সেই ইলেকট্রন মেঘকে যে পরিমাণ বিকৃতি করতে পারবে, যে পরিমাণ তার দিকে নিজের দিকে টানতে পারবে, ম্যাগনেসিয়াম কি সেই পরিমাণ পারবে তার আয়নের ইলেকট্রন মেঘ থেকে? হ্যাঁ, তাহলে ইলেকট্রন মেঘ কোন ক্ষেত্রে, কোন যৌগের ক্ষেত্রে বেশি পরিমাণে ক্যাটায়নের দিকে চলে আসবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইডের এই যৌগের ক্ষেত্রে চলে আসবে বেশি, না বেরিলিয়াম ক্লোরাইডের এই যৌগের ক্ষেত্রে বেশি চলে আসবে? বেরিলিয়ামের ক্ষেত্রে। হ্যালো, বুঝতে পারছো তো? যে তাহলে ইলেকট্রন মেঘের বিকৃতিটা কি বেরিলিয়াম ক্লোরাইডের এইখানে, এই ক্লোরাইড আয়নের যে ইলেকট্রন মেঘ, এই মেঘের বিকৃতিটা কি এই বেরিলিয়াম ক্লোরাইড এই যৌগে একটু বেশি হবে, নাকি ম্যাগনেসিয়াম ক্লোরাইড যৌগে এই যৌগে বেশি হবে? আকার যদি বড় হয় ছোট হয়, সেক্ষেত্রে যদি আকর্ষণ কম বেশি হয়, তাহলে তো খুব সহজেই কথা মানে মন্তব্য করতে পারার কথা। কিন্তু এই যে বেরিলিয়াম ছোট, ম্যাগনেসিয়াম বড়, হ্যাঁ, তাহলে বিকৃতিটা কোথায় কম হবে? এই ম্যাগনেসিয়াম ক্লোরাইডের বিকৃতিটা কম হবে, না বেরিলিয়াম ক্লোরাইডের বিকৃতিটা কম হবে? বেরিলিয়াম ক্লোরাইডে। বেরিলিয়াম ক্লোরাইড। না, বিকৃতি কিন্তু কমের কথা বলছি। কম। হ্যাঁ, বিকৃতি কম মানে বিকৃতি কম মানে আকর্ষণ কম হলে বিকৃতি কম, আকর্ষণ বেশি হলে বিকৃতিটা বেশি। তাহলে কোথায় হবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়াম ক্লোরাইড বিকৃতিটা কম হয়, কারণ ম্যাগনেসিয়াম ক্লোরাইড আয়নের আকারটা বড়, তুলনামূলকভাবে ম্যাগনেসিয়াম আয়নের নিউক্লিয়াস থেকে বহিস্থ ইলেকট্রনের দূরত্বটা বেশি হওয়ার কারণে সে কম শক্তি দিয়ে তার অ্যানায়ন ইলেকট্রনকে আকর্ষণ করবে। আর বেরিলিয়াম আয়নের আকারটা ছোট হওয়ার কারণে, ছোট না অনেক ছোট হওয়ার কারণে, তার নিউক্লিয়াস থেকে বহিস্থ ইলেকট্রনের দূরত্বটা কম হওয়ার কারণে সেই বেরিলিয়ামের নিউক্লিয়াসের আকর্ষণ করার ক্ষমতাটা অনেক বেশি, অর্থাৎ অনেক বেশি হওয়ার কারণে এই বেরিলিয়ামের পাশে যে অ্যানায়নটা আছে, সেই অ্যানায়নের ইলেকট্রন মেঘ বেশি শক্তি তার দিয়ে নিজের দিকে টানবে, বেশি পরিমাণে চলে আসবে, অর্থাৎ এখানে বিকৃতিটা বেশি। আর ম্যাগনেসিয়াম আকারটা বড় হওয়ার কারণে এখানে কম শক্তিতে আসলে নিউক্লিয়াস ইলেকট্রন তার দিকে টানে বলে এখানে ইলেকট্রন মেঘটা কম পরিমাণে তার দিকে আসবে, অর্থাৎ বিকৃতিটা একটু কম। এখন বিকৃতি পরিষ্কার বোঝা গেল, একটা যৌগের বিকৃতি ইলেকট্রন মেঘের অ্যানায়ন ইলেকট্রন মেঘের বিকৃতিটা বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ ক্যাটায়নের দিকে ইলেকট্রন মেঘ একটু বেশি পরিমাণে চলে আসছে। আর একটা যৌগে আমরা দেখতে পেলাম যে ইলেকট্রন মেঘ ক্যাটায়নের দিকে কম পরিমাণে চলে আসতেছে। তাহলে এই যে আমরা তো শুরুতেই বলছিলাম, আলোচনার শুরুতেই আমরা বলছি যে ইলেকট্রন মেঘ সবসময় একই রকম ভাবে বিকৃতি হয় না, কখনো কম হয় কখনো বেশি হয়। যদি কম হয় ওখানে ওই তোমার সমযোজী বৈশিষ্ট্যটা আর কম হয়ে গেল, আর যদি বেশি হয় তাহলে ওখানে সমযোজী বৈশিষ্ট্যটা বেশি হয়ে যাবে। তাহলে এখন
আমরা বিকৃতিটা বলছি তাহলে কোথায়, ম্যাগনেসিয়াম বেরিলিয়াম ক্লোরাইড এখানে বিকৃতি হবে। তার মানে এখানে আসলে সামুদ্রিক প্রপার্টিসটা এখানে বেশি হবে। আর এখানে যে তোমার যে বিকৃতিটা হয়ই নেই বা এ কথা কিন্তু যেহেতু বলছি তড়িৎ হলে তো বিকৃতি হবে না, আসলে বিষয়টা ওইরকম না, বিষয়টা ওইরকম না। আমরা এখানে কথাটা আমাদের এইভাবে বলতে হবে, বিকৃতি দুইটা জায়গাতেই হবে, কিন্তু ম্যাগনেসিয়াম ক্লোরাইডের এখানে বিকৃতির চাইতে বেরিলিয়াম ক্লোরাইডের এই যৌগের বিকৃতির পরিমাণটা অনেক বেশি। ফলে এই বিকৃতি বেশি হওয়ার তুলনায় এই যে বিকৃতি একেবারেই কম। সেই ক্ষেত্রে আমরা বলছি যে হ্যাঁ, ম্যাগনেসিয়াম তড়িৎযোজী হলেও আসলে বেরিলিয়াম ক্লোরাইড হচ্ছে একটা সমযোজী যৌগ, সমযোজী প্রকৃতির যৌগ। এইটা তখন আমরা এইভাবে মন্তব্য করলাম। কি নিশ্চয়ই বোঝা গেছে তো? জি স্যার। হ্যাঁ, বেরিলিয়াম ক্লোরাইডের বিকৃতি বেশি হওয়ার কারণে একে আমরা সমযোজী বলছি। আর এখানে বিকৃতির পরিমাণটা কম হওয়ার কারণে এখানে আমরা কম সমযোজী, মানে সে আবার ধরে নিচ্ছি আসলে তড়িৎযোজী। কম সমযোজী বৈশিষ্ট্য এখানে আছে, তার মানে আমরা বলতেছি এটা আসলে অনেকটা তড়িৎযোজী হয়ে গেল, তাই তড়িৎযোজীর মতোই। আর এখানে বেশি বিকৃতি হওয়ার কারণে এটা আসলে সমযোজী আর বলতে পারছি না, তারপরে এখানে আসলে আয়নিক বলতে পারছি না, তাহলে এখানে সমযোজী বৈশিষ্ট্য এখানে বেশি হয়ে গেছে বলে এই জন্য আমরা বলছি সমযোজী প্রকৃতির। তাহলে কি এই দুইটা যৌগের মধ্যে যেখানে যে মন্তব্য করা হয়েছে যে একজন তড়িৎযোজী হলেও আর একজন হচ্ছে সমযোজী প্রকৃতির, অথবা আমরা একটু বলতে পারি যে কে অধিক সমযোজী কে কম সমযোজী প্রকৃতির, কে অধিক সমযোজী কে কম সমযোজী প্রকৃতির। কি বলতে পারবে তো? জি স্যার। মানে বোঝা গেল তো? জি জি। হ্যাঁ, দুইজন কি বলছি, একজন খালি কথা বলছে। হ্যালো, জি স্যার। ক্লিয়ার হয়েছে তো? জি। হ্যাঁ, এটাতে আমি আরেকটা প্রশ্ন করব। প্রশ্ন কি দেখো, এখানে আমি এই জন্য বলছিলাম যে এই আলোচনাটা গুরুত্বটা অনেক বেশি, কারণ এই আলোচনার উপর ভিত্তি করে বোর্ডে প্রায় প্রশ্ন হয়, মানে এমন হয় না। হ্যাঁ বলো। আমাদের ক্লাস টাইম শেষ, আমাদের অন্য ক্লাস শুরু ক্লাস হবে। টাইম তো আরো মানে 2-4 মিনিট। আচ্ছা যাই হোক, আমি এখনই শেষ করে দেবো, কারণ আলোচনা বাড়াবো না। আমি শুধু খালি তোমাদের বলছি যে এইটা দিয়ে আবার কিভাবে প্রশ্ন হবে। হ্যাঁ, এটাতে প্রশ্ন এরকম হতে পারে যে তোমাকে এখানে বলবে যে এই দুইটা যৌগের মধ্যে আইনিক বৈশিষ্ট্য অনুসারে তাদেরকে সাজাও। মানে আইনিক বৈশিষ্ট্য অনুসারে তাদেরকে সাজাও মানে কি, কে বেশি তড়িৎযোজী যৌগ আর কে কম তড়িৎযোজী যৌগ। আবার বলতে পারে যে এই দুইটা যৌগের মধ্যে সমযোজী প্রকৃতি, সমযোজী বৈশিষ্ট্যের উপরে যৌগ দুটিকে তুমি শ্রেণীবদ্ধ করো, অর্থাৎ কে বেশি সমযোজী প্রকৃতির, কে কম সমযোজী প্রকৃতির। তাহলে দেখো, একটা উদাহরণ দিয়ে আমরা কিন্তু 3টা প্রশ্ন, কিন্তু একটা প্রশ্ন আমরা ব্যাখ্যা করে ফেললাম, আর 2টা প্রশ্নের কথা কিন্তু এখানে বললাম। যে দিয়ে বললো যে তোমার আইনিক বৈশিষ্ট্য অনুসারে যৌগগুলোকে শ্রেণীবদ্ধ করো, অর্থাৎ কার মধ্যে বেশি আইনিক বৈশিষ্ট্য আছে, কার মধ্যে কম আইনিক বৈশিষ্ট্য আছে। অথবা বললো যে এই যৌগ দুটির মধ্যে এই যৌগ দুটিকে সমযোজী বৈশিষ্ট্য অনুসারে শ্রেণীবদ্ধ করো, অর্থাৎ কে অধিক সমযোজী প্রকৃতির, কে কম সমযোজী প্রকৃতির। তাহলে কি 3টা প্রশ্ন হয়ে গেল না? একটা প্রশ্ন ব্যাখ্যা আমরা করে ফেলাম, আর 2টা প্রশ্ন করো। তাহলে এই 2টা প্রশ্নের তোমরা এই ইয়াতে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, যে আমি যে 2টো প্রশ্ন কথা বললাম পরে, যে সমযোজী প্রকৃতি অনুসারে অথবা আয়নিক প্রকৃতি অনুসারে যৌগ দুটিকে সাজাও। তার মানে এখানে মন্তব্য করতে হবে কে অধিক আয়নিক, কে কম আয়নিক, অথবা কে অধিক সমযোজী, কে কম সমযোজী। এই 2টা তোমরা একটু হোমওয়ার্ক করে আমাকে কালকে একটু বিকালের দিকে একটু পাঠানোর চেষ্টা করবে, বা রাত্রে একটু পাঠানোর চেষ্টা করবে। হ্যালো, তাহলে এই ছিল তোমাদের কালকে হোমওয়ার্ক কিন্তু। ঠিক আছে স্যার, এটা কি আমরা রাত্রে পাঠাবো না রাত্রি দিও, রাত্রি 8-9টার মধ্যে দিও, 9টা বা 9:30 10টার মধ্যে দিও। জি স্যার। ঠিক আছে তো? তাহলে ক্লাস সেখানে শেষ করলাম। জি আর স্যার। কালকে টাইম থাকার চেষ্টা করো। এখন তো সকাল অনেক ভোরে কিন্তু সকাল হয়, তো তোমরা যদি এত লেট করে যদি জয়েন করো, এই যে সময়টা লস হয়ে যায়। ওকে, কালকে তোমরা টাইমে জয়েন করবে। তাহলে আজকে এখানে আসসালামু রাখবো। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।